বামপন্থীদের এখন টার্গেট একটাই, কিছুতেই যেন বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় না আসে। ওরা খুব ভালো জানে বিজেপি ক্ষমতায় এলে 50 বছর থাকবে, 100 বছর থাকবে এখানে, আর ওদের মাথা তুলে দাঁড়াতে হবে না। 5% ভোট আছে, টিভিতে ডাকছে, একটু গিয়ে কথা বলে আসছে, চাপা খেয়ে আসছে, তাতে কেউ ডাকবে না, কারণ গোল্লা হয়ে যাবে। তো বিজেপি প্রথম যে কাজ করবে সেটা যে বামপন্থীদের গোল্লা বানিয়ে দেবে। কারণ বামপন্থীদের সঙ্গে আমাদের একটা নৈতিক এবং মতাদর্শগত লড়াই আছে। আমরা আমরা বাম বিরোধী, আমরা সিপিএম এর মতো একটা দোআঁশলা বামপন্থী দলের বিরোধী। কারণ এরা দোআঁশলা এই কারণে যে এরা ভালোটা কিচ্ছু নেয়নি, সব খারাপ খারাপ জিনিসগুলো নিয়ে এই দলটা তৈরি হয়েছে। অ্যাবসলিউটলি একটা পাওয়ার সেন্ট্রিক, ক্ষমতায় থাকার জন্য যারা মানে নরকের শয়তানের সঙ্গে হাত মেলাতে পারে, আমরা সিপিএম কে দেখেছি। সন্দেশখালী উত্তাল ছিল, সন্দেশখালীর মহিলারা তখন যখন মুখ্যমন্ত্রীকে বারবার আবেদন করতেন যে একবার আসুন, তখন মুখ্যমন্ত্রীর বোধহয় সময় হয়নি, কিন্তু এতদিন পর তিনি গেলেন এবং গিয়ে চশমা বিতরণ থেকে কম্বল বিতরণ সবটাই আমরা দেখলাম। কিন্তু আবার দেখলাম যে দুষ্টু লোকের সন্ধান পেয়েছে, সেই মুখ্যমন্ত্রী বলছে দুষ্টু লোকেরা ডাকলে আর যাবেন না। এই দুষ্টু লোক সন্দেশখালীতে ঠিক কারা? দুষ্টু লোক ছিল তো, উনি সব জানেন। তুমি বললে 1 সেকেন্ডে উনি খবর পেয়ে যান, তো দুষ্টু লোকদের খবর পাননি নাকি? কমিউনিকেশন চ্যানেলটা গোলমাল হয়ে গিয়েছিল। সবচেয়ে বড় কথা, সেই দুষ্টু লোকগুলো যখন বাড়ির মেয়েদের ধরে নিয়ে যেত, চাই পিঠে বানাবি আয়, পিঠে বানানোর নাম করে তাদের উপর শারীরিক নির্যাতন হতো, আরো খারাপ ভাবে বললে ধর্ষণ করা হতো, কোথায় ছিল উনি? কোথায় ছিল ওনার খবরটা? কোথায় ছিল? যখন তাদের হাজবেন্ডরা বাধা দিত, গাছে বেঁধে ল্যাম্পপোস্টে বেঁধে পেটানো হতো, কোথায় ছিলেন ওনারা? ছাদে নিয়ে গিয়ে পেটানো হতো, কোথায় ছিলেন ইনি এবং এনার গ্রুপের লোকজন? ফলে সন্দেশখালীতে যে বিতরণ হয়েছে, চশমা বা অন্য কিছু বিতরণ হয়তো হয়েছে, কিন্তু মানুষের মধ্যে আর যেটা বিতরণ হয়েছে সেটা চেষ্টা হয়েছে, আতঙ্ক বিতরণ করা হয়েছে যে আমি জিতবো, আমরা জিতবো। এটা আতঙ্কের বিতরণ হয়েছে, এটা ভয়ের একটা বিতরণ হয়েছে। মানুষকে ভয় দেখিয়ে আবার সেই ভোট নেওয়ার চেষ্টা, কারণ এরা জানে যে লোকসভা নির্বাচনে সন্দেশখালী ওদের রিজেক্ট করেছে। লোকসভা নির্বাচনে ওখানে বিজেপি অনেক ভোটে এগিয়ে আছে, বিধানসভা নির্বাচনে বিজেপি ওখানে হারতে পারে, তৃণমূল ওখানে হারতে পারে, বিজেপি জিততে পারে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বসিরহাট লোকসভা নির্বাচনের রায় অপেক্ষা করে আছে 15ই জানুয়ারি। 15ই জানুয়ারি বা তার কিছুদিনের মধ্যে হয়তো রায়টা বেরিয়ে যাবে, এবং যতটুকু আইন বুঝি সেই রায়ে কিন্তু এর নমিনেশন, যে মারা গেছে হাজি নুরুলের নমিনেশন বাতিল হবে অটোমেটিক্যালি। কিন্তু বিজেপি প্রার্থী রেখা জিতে যেতে পারে, সম্ভাবনা রয়েছে, তাকে বিজয়ী ঘোষণা করা হতে পারে। সেই আতঙ্ক তো তৈরি হয়েছে, ওই আতঙ্ক থেকেই সন্দেশখালী যাওয়া। নইলে যে মানুষগুলো দিনের পর দিন নির্যাতিত হতো, বাংলার মেয়েরা, মায়েরা, বোনেরা নির্যাতিত হতো, কোথায় ছিল এরা? ফলে এদের কোনো অধিকার নেই। আরে রাজনৈতিক ক্ষমতার চোটে যে যেখানে খুশি যেতে পারে, সামনে রাইফেলদারি পুলিশ, পেছনে রাইফেলদারি পুলিশ, এত কনভয় যাচ্ছে, মানুষ ভয়ে কথা বলে না। সেই মানুষ যখন সুযোগ পাবে, ওই সিপিএম এর হাল যা করেছে ঠিক তার চেয়ে আরো খারাপ করবে। তবু সিপিএম 10টা লোককে নিয়ে আন্দোলনটা করতে পারে, এখনো ওইটুকু ওরা রয়েছে, 2-10টা লোক নিয়ে ওরা করতে পারে। এরা পারবে না, এদের পক্ষে সম্ভব হবে না। কিন্তু শেখ শাহজাহান এখন জেলে, কিন্তু আমরা যখন একেবারে গ্রামের প্রান্তিক অঞ্চলগুলিতে ঘুরছি ক্যামেরা নিয়ে, আমাদের এই নেশন ফার্স্টের পর্দায় তারা বলছে কোদালের বাঁট দিয়ে পেটানো হতো, জমি কেড়ে নেওয়া হতো। জমির কেড়ে নিয়েছে কেন তা অভিযোগ জানাতে গেলে শিবু হাজরার কাছে যেতে হতো, উত্তম সর্দারদের কাছে যেতে হতো, এবং সেখানে যদি সমাধান না হতো, তাদের মন পছন্দ না হতো, তাহলে কোদালের বাঁট দিয়ে। আমি বলছিলাম এই যে শেখ শাহজাহান গড়ে উঠেছে সন্দেশখালীর মাটিতে, ব্যাপ্তি হয়েছে তার একেবারে গোটা বসিরহাট লোকসভায়, এই শেখ শাহজাহান এক সময় বিতর্কিত অবস্থায় অবস্থান করেছে। সিপিএম যদিও মানতে চান না যে সিপিএম এর ক্যাডার ছিল তারা, সেই শেখ শাহজাহান, কিন্তু সিপিএম একদম ধুলোর মতো উড়িয়ে দিল। আমরা কোথাও শেখ শাহজাহান তৈরি করিনি, এবং শেখ শাহজাহান সিপিএম এর কেউ নয়। এ লোক শেখ শাহজাহান হলো, এবং বসিরহাট লোকসভায় তার ব্যাপ্তি হলো, মানুষ কাঁদছে। এটা একটু ক্যামেরায় দেখানো যাবে। 18ই ফেব্রুয়ারি 2024 নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকায় দেখা যাচ্ছে কি? দেখো দেখি, যাচ্ছে? একটু দেখিও ভালো করে, যখন এটা টেলিকাস্ট করবে ভালো করে দেখো। আমি একটু শুধু মানে শিরোনামটা পড়ে শোনাই। দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস, মোটেই এটা বিজেপি সাপোর্টেড পত্রিকা নয়, বরং বিজেপির বিরোধিতাই করে।
সেই পত্রিকার ক্যাপশনটা হচ্ছে এই খবরের, শেখ শাহজাহান from CPM affiliated union leader to dreaded gabbar of Sandesh Khali। এটা নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকায় এই 2024-এর 18ই ফেব্রুয়ারি যখন এই ঘটনাগুলো ঘটলো তখন কিন্তু বেরিয়েছিল। তাই শিবু হাজরা, উত্তম সর্দার, শেখ শাহজাহান, বিশেষত শেখ শাহজাহানকে তৈরি করেছে সিপিএম, এবং সিপিএম এর হাত ধরে ওখানে সে ভোট লুট করত। তার কোনো এক কাকা ছিল, সে ওখানে সিপিএম এর একজন বড় নেতা, পঞ্চায়েতের সঙ্গে যুক্ত ছিল। এই শেখ শাহজাহান ওখানে, অনেকেই জিজ্ঞেস প্রশ্ন করে শেখ শাহজাহান আদৌ মানে ভারতের নাগরিক কিনা, অনেকেই বলে সে বাংলাদেশ থেকে এসছে, যেহেতু ওটা প্রমাণ হয়নি আমি সে নিয়ে কথা বলবো না। কিন্তু আমার বক্তব্য যে খবর কাগজের রিপোর্ট, আমি তো রিপোর্টটা দিচ্ছি না, সিপিএম এর একটা লোক মানতে চায় না, ওরা মিথ্যেবাদী, ওরা হচ্ছে জীবন্ত মিথ্যেবাদী, ওদের মিথ্যে কথা ট্রেন্ড মিথ্যেবাদী, ওদের মিথ্যে কথা শেখানো হয়। এবং সিপিএম মানতে চায় না যে পশ্চিমবাংলা আজকে যা দুর্গতি তার জন্য দায়ী সম্পূর্ণভাবে ওরা। তারাই বানিয়েছে শেখ শাহজাহানকে, তারাই বানিয়েছে শিবু উত্তমদের। এবং এখন যেহেতু এই লোকগুলো তখন করে খেত, এখন তৃণমূলে ঢুকে গেছে করে খাওয়ার জন্য। আর সিপিএম এর যেটা ছিল, সিপিএম একটা কন্ট্রোল ওয়েতে রাখতো, চুরি কর, ভোট লুট কর, ভোট জালিয়াতি কর, কিন্তু আমার কন্ট্রোলে থাক। আর তৃণমূলে কে কাকে কন্ট্রোল করে? তো অবাক রাজার দেশ, যে যা পাচ্ছে করছে। ফলে এই ঘটনা কিন্তু তৈরি করে গেছে সিপিএম। এরা তৃণমূলের ছাতার তলায় যখন এলো, বুঝলো যে সিপিএম আর নেই পশ্চিমবাংলায়, সিপিএম আর থাকবে না, তখন তৃণমূলের ছাতার তলায় চলে এলো। তারপর কি শুরু হলো? মানুষের জমি জায়গা দখল করো। মানুষ যদি জমি দিতে রাজি না হয়, নোনা জল ঢুকিয়ে দাও, চিংড়ির চাষ হবে আর কোটি কোটি টাকা মুনাফা হবে। মানুষ যখন সেই তার জন্য টাকা চাইতে যেত, আমার জমিটা নিয়েছো টাকা দাও, তাকে 2-10 টাকা পকেট থেকে ছুড়ে দেওয়া হতো। ভেবে দেখো ভালো করে, ওখানকার সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ এবং দলিত হিন্দু, যারা SC ST হিন্দু, তারা কি নির্যাতিত হয়েছে এই শেখ শাহজাহানের কাছে। এটা লুকিয়ে যায় সিপিএম। এই অপরাধ সিপিএম করেছে, তার ডবল অপরাধ তৃণমূল করেছে। দুটো দলই অপরাধী। ওখানকার প্রাক্তন MLA সিপিএম এর যাই সাফাই গাক না কেন, এর কাজের জন্য ওরা অ্যাবসলিউটলি দায়ী একদম। এদের এই জন্য মানুষ ক্ষমা করে নিয়ে গোলা করে দিয়েছে। এই জন্যই ওরা ওই বলে না, আমরা পথে থাকবো, ওই পথে পথে ঘুরে বেড়াবো। পথে আর থাকতে হবে না, পথে পথে ঘুরে বেড়াচ্ছে ওরা এই কারণে। এখন কথা হচ্ছে যে মানুষের উপর অত্যাচার, মানুষ না, একটা কথা বলি, কোদালের বাঁট হয়তো মার সহ্য করে নিল, ল্যাম্পপোস্টে বেঁধে মার গ্রামের মানুষজন হয়তো সহ্য করে নিল, কিন্তু বাড়ির মহিলাদের গায়ে যদি হাত পড়ে, সে ঘা শুকোবে, সেই মনের ঘাটা শুকোবে, মেয়েরা যে ট্রমার মধ্য দিয়ে যাবে সেটা শুকোবে। পশ্চিমবাংলায় সেটা হয়েছিল। আর এটা বা হবে না কেন? নন্দীগ্রাম দখল করতে গিয়ে সিপিএম মহিলাদের উপর আক্রমণ চালায়নি, নারী নির্যাতন, নারী ধর্ষণ করেনি, করেছে। সবই সিপিএম এর হাতে তৈরি। ও সিপিএম যত সাফাই গাক না কেন, ওটা দলটাও একটা বেসিক্যালি ক্ষমতায় থাকার জন্য ক্রিমিনালদের মদত দিয়েছিল। আর এই তৃণমূল কংগ্রেস তো ক্রিমিনালদের নিয়ে একেবারে কোলে বসিয়ে দিয়েছে। তারা আড়ালে রাখতো, কম্বলের তলায় ঢুকিয়ে রাখতো, এরা তুলে এনে কোলে বসিয়ে দিয়েছে। আমার কোলে থাক, আমার পকেটে কিছু পয়সা তাড়াতাড়ি দিয়ে দে, তারপর যা খুশি তাই করে খাক। দুটো দলই সমান। এটা এই সিপিএম একটু পলিশড ফর্মে বদমাইশিটা করে, আর এরা একেবারে র ফর্মে করে। বেশ, আমি শুভেন্দু অধিকারীর সভা থেকে যে বক্তব্য, 5% আর হিন্দু ভোট হলে ওই বসিরহাট লোকসভা কেন্দ্র বিজেপির দখলে যাবে, যেতে পারে এরকম সম্ভাবনাই দেখেছেন শুভেন্দু অধিকারী। এর মাঝখানে ময়দানে নেমেছে সেই আবার সিপিএম, বলছে ধর্মের রাজনীতি করতে দেব না, তেভাগ আর মাটি লাল পতাকা পথ করে উড়িয়ে ছাড়বে, এবং সেই মাটিতে ধর্মের রাজনীতি কোনোভাবে মানুষ মেনে নেবে না, ধর্ম আফিং এর মতো। এখন ওই বামপন্থীরাই হচ্ছে এক একটি অতি কুৎসিত আফিম, যেগুলো মানুষের মাথার মধ্যে, কিছু মানুষের মাথার মধ্যে ঢুকে বসে থাকে, বেরোয় না, এবং হাজার ইয়েতেও বদলায় না। এবং ওই মার্কসের কথা, মার্কস ধর্মকে আফিং বলেছিলেন, তার সঙ্গে আরো অনেকগুলো কথা বলেছিলেন, এটা সেটা বলে না তো, এটা শুধু ধর্ম আফিং এই কথাটা ধরে নেয়। আমার কথা হচ্ছে যে বামপন্থীদের এখন টার্গেট একটাই, কিছুতেই যেন বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় না আসে। ওরা খুব ভালো জানে বিজেপি ক্ষমতায় এলে 50 বছর থাকবে, 100 বছর থাকবে এখানে, আর ওদের মাথা তুলে দাঁড়াতে হবে না। তবু 5% ভোট আছে, টিভিতে ডাকছে, একটু গিয়ে কথা বলে আসছে, চাপা খেয়ে আসছে, তাতে কেউ ডাকবে না, কারণ গোল্লা হয়ে যাবে। তো বিজেপি প্রথম যে কাজ করবে সেটা যে বামপন্থীদের গোল্লা বানিয়ে দেবে। কারণ বামপন্থীদের সঙ্গে আমাদের একটা নৈতিক এবং মতাদর্শগত লড়াই আছে। আমরা আমরা বাম বিরোধী, আমরা সিপিএম এর মতো একটা দোআঁশলা বামপন্থী দলের বিরোধী। কারণ এরা দোআঁশলা এই কারণে যে এরা ভালোটা কিচ্ছু নেয়নি, সব খারাপ খারাপ জিনিসগুলো নিয়ে এই দলটা তৈরি হয়েছে। অ্যাবসলিউটলি একটা পাওয়ার সেন্ট্রিক,
ক্ষমতায় থাকার জন্য যারা মানে নরকের শয়তানের সঙ্গে হাত মেলাতে পারে আমরা সিপিএম কে দেখেছি দুদিন আগে, বা 150 বছর ধরে যারা কংগ্রেসকে গালি দিত তার সঙ্গে হাত মিলিয়েছে, এরা আবার আইএসএফ এর সঙ্গে হাত মেলায়, এরা আবার দুনিয়ার সকলের সঙ্গে হাত মেলায়। তাই সিপিএম কে বিশ্বাস করা যাবে না, কিন্তু সিপিএম তো একটা অত্যন্ত খারাপ দল, মানে গোটা ভারতবর্ষে কখনো হয়নি। পশ্চিমবাংলার দুর্ভাগ্য, মানুষের দুর্ভাগ্য, এরা 34 বছর, তার আগে ওই যুক্ত ফ্রন্টের শরিক হিসেবে অন্তত এরা 5 বছর ক্ষমতায় ছিল, 4 বছর। এই দলটাই ক্ষমতায় থাকা মানে বিপদ। এখন কথা হচ্ছে যে সিপিএম এখন টার্গেট একটাই, আমি একটু আগে যেটা বললাম, তৃণমূলকে ক্ষমতায় রেখে দেওয়া, যার জন্য যেখানে যেখানে বিজেপির জেতার সম্ভাবনা থাকবে ওরা সঙ্গে সঙ্গে নিজের সবচেয়ে ভালো লোকটিকে দিয়ে দেবে এবং তাকে জেতানোর চেষ্টা করবে। জানে জিতবে না, কিন্তু চেষ্টা করবে। এবারে এই দমদমে কি হয়েছে? দমদমে সৌগত রায় জিতেছেন মাত্র 70,000 ভোটে, আর সিপিএম এর ভোট কত কেটেছে? সুজন চক্রবর্তী দক্ষিণ 24 পরগনা চম্পাহাটি থেকে এসে 2.5 লক্ষ ভোট কেটেছেন। ভালোই সিপিএম জানতো যে দমদম আসনটাও কিন্তু বিজেপি নিয়ে নিতে পারে। বিজেপি হারলো কারণ সিপিএম এখানে দাঁড়ালো। হ্যাঁ, সিপিএম একটা প্রশ্ন করতেই পারে, আমরা কি একটা স্বাধীন দল হিসেবে নির্বাচনে দাঁড়াতে পারি না? নিশ্চয়ই পারে, কোনো আপত্তি নেই, কোনো আপত্তি নেই। কিন্তু তোমরাই একসময় বিজেপিকে বলতে না ভোট কাটোয়া পার্টি, এখন তো তোমরা ভোট কাটোয়া পার্টি। এটাই হচ্ছে ইতিহাসের মার। ইতিহাসের মার তো এখন সহ্য করতে হবে। ফলে সন্দেশখালি বলো, নন্দীগ্রাম বলো, এই সমস্যাগুলো তৈরি করে গিয়েছিল সিপিএম। সেই সমস্যা 100 গুণ বাড়িয়েছে তৃণমূল। সেই সমস্যাগুলোকে অনেক কষ্টে সমাধানের রাস্তা খুঁজছে বিজেপি। নন্দীগ্রামে কিছুটা মানুষ রুখে দাঁড়িয়েছে, সন্দেশখালিতেও রুখে দাঁড়িয়েছিল। আস্তে আস্তে ওটা যখন ছড়াবে তখন দেখা যাবে যে সিপিএম যেরকম এখন 4% বা 5%-এর পার্টিতে পরিণত হয়েছে, তৃণমূল 0%-এর পার্টিতে পরিণত হবে। কারণ তবু ওই যে বললাম, মতাদর্শগত কারণে কিছু লোক সিপিএম করবে, তৃণমূল করার লোক থাকবে না। কারণ এখানে কোনো আদর্শ নেই, কিচ্ছু নেই, পয়সাই হচ্ছে আদর্শ, কেউ থাকবে না। না, তৃণমূলের প্রসঙ্গে আমি একেবারে এই প্রসঙ্গটা শেষ করতে চাই একটা আশ্চর্যজনক ঘটনা দিয়ে। সারা সোশ্যাল মিডিয়ায় এবং সমাজ মাধ্যমে ভাইরাল, মুখ্যমন্ত্রীর মাত্র সম্পত্তির পরিমাণ 15 লক্ষ টাকা। আশ্চর্যজনকভাবে সব রাজ্যের মুখ্যমন্ত্রীগুলি তার তালিকা করলে তার সম্পত্তির পরিমাণ 15 লক্ষ টাকা। পশ্চিমবঙ্গ গর্বের জায়গায় রয়েছে। তৃণমূল মুখপাত্ররা একেবারে সমাজ মাধ্যমে পোস্টার করে আমাদের মুখ্যমন্ত্রী গর্বের, 15 লক্ষ টাকা তার সম্পত্তি। আমাদের কেন্দ্রের যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, তার সম্পত্তিও খুব বেশি কিচ্ছু নেই, তার নিজের কোনো সম্পত্তিও নেই। যা আছে সব তিনি পার্টিকেও দিয়েছেন, অনেক সংগঠনকেও দিয়ে দিয়েছেন, অলমোস্ট কিচ্ছু নেই। তার সঙ্গে আরেকটা যুক্ত করি, কয়েক বছর আগের কথা, কাগজেই বেরিয়েছিল, গণমাধ্যমে নয়, একদম টেলিভিশনে। একটি মেয়ে গুজরাট থেকে এসেছিল দিল্লিতে, অটো করে যাচ্ছিল, তার ব্যাগ ছিনতাই হয়ে গেছিল। তার কাছে টাকা ছিল না, অনেক কষ্টে একে তাকে ধরে টাকা পয়সা চেয়ে তারপর আত্মীয় বাড়ি গিয়েছিল। সে কে জানো? নরেন্দ্র মোদী দাদার মেয়ে। তার গাড়ি, তার জন্য সামনে পেছনে 10খানা গাড়িও ছিল না। আর 10টা সাধারণ মানুষের মতো দিল্লি স্টেশনে নেমে কাঁধে ব্যাগ নিয়ে অটো করে যাচ্ছিল, তার ব্যাগ ছিনতাই হয়ে যায়, তার পকেটে টাকা ছিল না, বহু কষ্টে তার আত্মীয়কে ফোন করে টাকা পয়সা নিয়ে তারপর সেই আত্মীয়র বাড়ি গিয়ে পৌঁছয়। আর যখন আমি একবার এয়ারপোর্টে হঠাৎ করে দেখলাম যে এয়ারপোর্টে দেখবে যারা এয়ারপোর্টে ভেতরে ঢোকে কার কার বডি সার্চ করা হবে, কার কার বডি সার্চ করা হবে না। যেরকম ভারতের রাষ্ট্রপতি কখনো বডি সার্চ হয় না, ভারতের উপরাষ্ট্রপতির বডি সার্চ হয় না, ভারতের প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, ওদের বডি সার্চ হয় না। এইগুলো একটা লিস্ট দেওয়া ছিল। তার সঙ্গে কার লিস্ট দেওয়া ছিল জানো? রবার্ট ভাড্রা, যিনি সোনিয়া গান্ধীর জামাই, তারও বডি সার্চ করা হতো না। কংগ্রেস কাকে বলে পরিবারতান্ত্রিকতা, ওটা কংগ্রেস দেখিয়ে দিয়েছে। এবার পশ্চিমবাংলায় আসি, আমি খুব খুশি, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কথা সবাই আলোচনা করছে, ভালোই তো, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী 15 লক্ষ টাকা আছে। আমি এই যে খবর, এই খবরকে কন্টেস্টই করবো না, আমি মেনে নিচ্ছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর আত্মীয় স্বজনরা কি করেন একটু খোঁজ নেবে। কার 5 তলা 4 তলা বাড়ি, কার বাড়ির ভেতরে ইয়ে রয়েছে, লিফট রয়েছে, কার বাড়ির ভেতরে একটু বিদেশ থেকে আনা সব মূর্তি রয়েছে, আচ্ছা কার বাড়ির ভেতরে ঝাড় লণ্ঠন, তার দাম কয়েক লক্ষ টাকা, অনেক গল্প বাজারে চলে। আমি তো জানি না, আমি ঢোকার ইচ্ছেও আমার নেই, আর হয়তো আমাকে ঢুকতেও দেবে না। তোমরা একটু চেষ্টা করে ঢুকো দেখি সেসব বাড়িতে। যা শান্তিনিকেতন বলে একটা বাড়ি আছে ওনার এক আত্মীয়ের, ঘনিষ্ঠ আত্মীয়ের, পুত্র সময় একজনের, যা
একটু খোঁজ নিয়ে এসো তো। নরেন্দ্র মোদীর ভাইরা ওরকম করে না। এখনো নরেন্দ্র মোদীর মা পরলোক গমন করলে উনি কাঁধে করে মায়ের শবদেহ নিয়ে যান, যে ছেলের যেটা কর্তব্য সেইটা উনি করেন। তার দাদার মেয়ে যখন দিল্লি আসে অটো করে যাতায়াত করে, আর হেলিকপ্টার করে কার ভাইয়ের ছেলে ঘোরাঘুরি করে, তার বাড়িটা কেমন একটু ঘুরে টুরে এসো দেখি, তাহলে বুঝতে পারবে। খালি 15 লক্ষ টাকা দিয়ে হবে না। অনেকে এটা নিয়ে তৃণমূল লোকেরা বলবি, আমি তৃণমূল লোকদের দোষ দিই না, কারণ তো আঁকড়ে ধরার একটাই জায়গা। আমরা তো প্রশ্নগুলো তুলবো, একটু খোঁজ নিয়ে দেখো তো। একটু শান্তিনিকেতন না কি একটা নিকেতন আছে, একটু কি খোঁজ নিয়ে আসো দেখি। তোমরা খবর কাগজের লোক, তোমরা সংবাদ মাধ্যমের লোক, ঢুকতে পারো কিনা, আর ঢুকলে ভেতরটা কেমন। আমি তো খুব খারাপ বেতন পাই না, আমি মোটামুটি একটা শিক্ষিত লোক, আমি একটা লোকে বলে ভালো বেতন পাই। আমার এই চারদিকে ঘরেটা খুঁজে দেখো তো, আমার কিছু কি আছে। এই দমদমের এতগুলিতে ফ্ল্যাট কিনতে পেরেছি, আর কিচ্ছু কিনতে পারিনি। একটা সাইকেল কিনতে গেলে আমার এখনো চিন্তা করতে হয়, কারণ আমার পরিবারের কিছু চাপ আছে। আমার একজন দিদি আছে দৈহিক প্রতিবন্ধী, তাকে আমাকে দেখতে হয়, অনেক কিছু রয়েছে, ছেলে মেয়েদের মানুষ করতে হবে। আমি খুব বেশি কিছু করতে পারি না। কিন্তু শুধু রাজনীতি করে আমার পিসি বা আমার কেউ একজন, আমি সেই সূত্রে কোটি কোটি টাকার মালিক এবং দেখাচ্ছি এত টাকা, তার কোনো সোর্স নেই, মানুষ বলে যাবে এগুলো অত সহজ খালি 15 লক্ষ টাকা দিয়ে সব বলানো যাবে তো।